বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক মণ্ডলী যে যেখান থেকে শুনছেন সকলকে শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আলাপ করতে চাই, দৃষ্টি দিতে চাই যে বিষয়টি অনেক লোককে হাসাচ্ছে, আবার অনেক লোককে ভাবাচ্ছে পুরা দুনিয়াব্যাপী। সেটা হচ্ছে মিস্টার ট্রাম্পের গ্রিনল্যান্ড আমেরিকার অন্তর্ভুক্ত করার বিষয়টি নিয়ে। গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীন একটি স্বায়ত্তশাসিত অঞ্চল হঠাৎ করেই ট্রান্স আটলান্টিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর্কটিক অঞ্চলের আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার যুক্তিতে যুক্তরাষ্ট্রের মালিকানা বা স্থায়ী নিয়ন্ত্রণের দাবি তুলেছেন। তিনি বারবার বলছেন চীন ও রাশিয়ার প্রভাব ঠেকাতে ওয়াশিংটনের জন্য গ্রিনল্যান্ড দখলে নেওয়া বা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা জরুরি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই বক্তব্য এতটাই চরমে পৌঁছেছে যে এক পর্যায়ে ট্রাম্প যে কোনো উপায়ে প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করেও গ্রিনল্যান্ড নেওয়ার কথা বলেন। পরে তিনি সামরিক শক্তি ব্যবহারের বক্তব্য থেকে কিছুটা সরে এলেও গ্রিনল্যান্ডের উপর যুক্তরাষ্ট্রের ব্যাপক নিয়ন্ত্রণের দাবি তিনি প্রত্যাহার করেননি। ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর তীব্র প্রতিবাদের মধ্যেও এই অবস্থান ইউরোপ জুড়ে গভীর উদ্বেগ তৈরি করেছে। ট্রাম্প আসলে কেন গ্রিনল্যান্ড চাইছেন তা বুঝতে হলে বিষয়টিকে তিনটি স্তরে দেখতে হয়: সামরিক কৌশলগত, ভূগোল, অর্থনৈতিক ও সম্পদভিত্তিক প্রতিযোগিতা এবং আভ্যন্তরীণ রাজনৈতিক হিসাব। গ্রিনল্যান্ড উত্তর আটলান্টিক ও আর্কটিক অঞ্চলের এমন একটি অবস্থানে অবস্থিত যা উত্তর আমেরিকা ও ইউরোপকে সংযুক্ত করে এবং যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ত মিসাইল ও বিমান রুটের কাছাকাছি। এই ভৌগোলিক বাস্তবতার কারণেই গ্রিনল্যান্ড দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের কৌশলগত গুরুত্ব বহন করে আসছে। 1951 সালের যুক্তরাষ্ট্র ডেনমার্ক প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র সেখানে সামরিক উপস্থিতি ও প্রতিরক্ষার সুবিধা পেয়েছে এবং সেজন্য তারা তাদের ওখানে সামরিক ঘাঁটি স্থাপন করেছে। যদিও সার্বভৌমত্ব স্পষ্টভাবে ডেনমার্কের হাতে রয়ে গেছে, শীতল যুদ্ধের সময় থেকেই যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডকে ক্ষেপণাস্ত্র সতর্কীকরণ ও আর্কটিক নজরদারির গুরুত্বপূর্ণ অংশ হিসাবে ব্যবহার করে আসছে। ইউরোপীয় বিশ্লেষকদের মতে এই বিদ্যমান চুক্তি ও ন্যাটো কাঠামোর মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রয়োজনীয় সব সামরিক সুবিধা রয়েছে, তাই মালিকানার দাবি কৌশলগতভাবে অপ্রয়োজনীয়। তবে ট্রাম্পের এই দাবির পেছনে ঐতিহাসিক নজিরও আছে। যুক্তরাষ্ট্র 1 শতাব্দীরও বেশি সময় ধরে বিভিন্ন সময়ে গ্রিনল্যান্ড অধিগ্রহণের কথা ভেবেছে। 19 শতকের 60-এর দশকেই প্রথম এই ধারণা আলোচনায় আসে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রেসিডেন্ট টুরম্যানের প্রশাসন ডেনমার্ককে $100 মিলিয়ন দিয়ে গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দেয়। যদিও সেই প্রস্তাব প্রত্যাখ্যাত হয়, এই ইতিহাসই আজ আবার গ্রিনল্যান্ড কেনা বিতর্ককে উস্কে দেয়। শীতল যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র উপলব্ধি করেছিল যে মালিকানা নয়, বরং নিশ্চিত সামরিক প্রবেশাধিকারই তাদের জন্য যথেষ্ট। আজকের বাস্তবতা অবশ্য ভিন্ন। গ্রিনল্যান্ড বিশ্বের বৃহত্তম দ্বীপ। এর আয়তন প্রায় 21,70,000 বর্গ কিলোমিটার এবং প্রায় 80% বরফে আচ্ছাদিত। এই দ্বীপটির জলবায়ু পরিবর্তনের ফলে বরফ গলতে শুরু করায় আর্কটিক অঞ্চলের নৌপথ, সামরিক চলাচল ও সম্পদের প্রবেশাধিকার নতুন গুরুত্ব পাচ্ছে। একসময় প্রান্তিক মনে হওয়া আর্কটিক অঞ্চল এখন বড় শক্তিগুলোর প্রতিযোগিতার নতুন মঞ্চে পরিণত হয়েছে। একই সঙ্গে বিরল খনিজ ও গুরুত্বপূর্ণ কাঁচামালের বৈশ্বিক চাহিদা গ্রিনল্যান্ডের সম্ভাব্য সম্পদের দিকে নজর বাড়িয়েছে। যদিও বাস্তবে সেগুলো উত্তোলন করা অত্যন্ত ব্যয়বহুল, পরিবেশগতভাবে সংবেদনশীল এবং স্থানীয় রাজনৈতিক সম্মতির উপর নির্ভরশীল। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের আরেকটি বাস্তব সমস্যা হলো আর্কটিক অঞ্চলে কার্যকরভাবে কাজ করার সক্ষমতা। বরফভেদী জাহাজ, বিশেষায়িত লজিস্টিক ব্যবস্থা এবং মিত্রদের সহযোগিতা ছাড়া সেখানে স্থায়ী প্রভাব বজায় রাখা কঠিন। এখানেই ট্রাম্পের অবস্থানের একটি বড় বৈপরীত্য স্পষ্ট হয়। তিনি যে চীন ও রাশিয়ার হুমকির কথা বলেছেন
তা মোকাবিলার জন্য যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি হল ন্যাটো ও ইউরোপীয় মিত্ররা। অথচ গ্রিনল্যান্ডের মালিকানা দাবি করে তিনি সেই মিত্রদের সঙ্গেই সংঘাত তৈরি করছেন। ট্রাম্পের এই কঠোর অবস্থানের পেছনে দর কষাকষির কৌশল ও আভ্যন্তরীণ রাজনীতিও বড় ভূমিকা রাখছে। অনেক বিশ্লেষকদের মতে মালিকানার মতো চরম দাবি তুলে তিনি আসলে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের কাছ থেকে আরও বিস্তৃত সামরিক ঘাঁটি, রাডার ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, বন্দর ও বিমান ঘাঁটি ব্যবহার এবং ভবিষ্যৎ খনিজ ও অবকাঠামো প্রকল্পে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার নিশ্চিত করতে চাইছেন। ঘরে বসে এই ফলাফলকে তিনি একটি ঐতিহাসিক জয় হিসেবে উপস্থাপন করতে পারবেন। সম্প্রতি অনুষ্ঠিত ডাভোসে, সুইডেনের ডাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সভায় ট্রাম্পের বক্তব্য এই বিরোধকে আরও আন্তর্জাতিক রূপ দিয়েছে। তিনি সেখানে আবারও বলেন, চীন ও রাশিয়া থেকে গ্রিনল্যান্ডকে রক্ষা করতে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রয়োজন। ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের নেতারা সঙ্গে সঙ্গে স্পষ্ট করে দেন যে সার্বভৌমত্ব নিয়ে কোনো সিদ্ধান্ত কেবল গ্রিনল্যান্ড ও ডেনমার্কই নিতে পারে এবং ন্যাটোর কোনো এখতিয়ার নেই। কোনো সদস্য রাষ্ট্রের ভূখণ্ড নিয়ে দর কষাকষি করার একমাত্র অধিকার তাদেরই আছে। যদিও ট্রাম্প সামরিক শক্তি ব্যবহারের হুমকি কিছুটা কমিয়েছেন, তার বক্তব্য ইউরোপ জুড়ে অনিশ্চয়তা ও উদ্বেগ সৃষ্টি করেছে। ট্রাম্পের সমর্থকেরা যে সুবিধার কথা বলেন সেগুলো পুরোপুরি কাল্পনিক নয়। যুক্তরাষ্ট্রের দৃষ্টিকোণ থেকে গ্রিনল্যান্ড আর্কটিক অঞ্চলে আগাম সতর্কীকরণ, মহাকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, সামরিক নজরদারি এবং সংকটকালে উত্তর আটলান্টিকে দ্রুত বাহিনী মোতায়েনের একটি অনন্য অবস্থান দেয়। ভবিষ্যতে এটি গুরুত্বপূর্ণ খনিজের বিকল্প উৎস ও আর্কটিক নৌপথে প্রভাব বিস্তারের মাধ্যমে তাদের সে সুযোগ করে দিতে পারে। ট্রাম্প যদি ধরে নেন যে চীন ও রাশিয়া অন্যথায় গ্রিনল্যান্ডে প্রভাব বিস্তার করবে, তাহলে তার যুক্তি দ্বারায় আগে থেকেই যুক্তরাষ্ট্রের প্রাধান্য নিশ্চিত করা ভালো। কিন্তু এর নেতিবাচক দিকগুলো আরও গভীর ও বিপজ্জনক। প্রথমত, এই দাবি আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক। কোনো রাষ্ট্রের সার্বভৌমত্ব চাপ, হুমকি বা শক্তি প্রদর্শনের মাধ্যমে বদলানো যায় না। এবং যুক্তরাষ্ট্র নিজেই যে 1951 সালের চুক্তিতে ডেনমার্কের সার্বভৌমত্ব স্বীকার করেছে, তা এই দাবিকে দুর্বল করে তোলে। দ্বিতীয়ত, এটি ন্যাটোর ঐক্যকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে, এমন সময়ে যখন জোটটি রাশিয়ার আগ্রাসন ও অন্যান্য নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্য প্রদর্শনের চেষ্টা করছে। তৃতীয়ত, এটি আর্কটিক অঞ্চলের অপ্রয়োজনীয় সামরিকরণ ত্বরান্বিত করতে পারে, কারণ ইউরোপীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের উপর আস্থা হারালে তারা নিজেদের নিরাপত্তা জোরদার করতে বাধ্য হবে। চতুর্থত, এই বিরোধ রাশিয়া ও চীনের জন্য কৌশলগত সুযোগ তৈরি করে। ন্যাটোর আভ্যন্তরীণ বিভাজন মস্কোর জন্য লাভজনক, আর বেইজিং বাণিজ্যিক ও বৈজ্ঞানিক সহযোগিতার আড়ালে আর্কটিককে নিজের উপস্থিতি বাড়ানোর সুযোগ পেতে পারে। পঞ্চমত, এটি গ্রিনল্যান্ডের নিজস্ব জনগোষ্ঠী, বিশেষ করে আদিবাসী ইনুইট জনগণের অধিকার ও আত্মনিয়ন্ত্রণের প্রশ্নকে উপেক্ষা করে, যেন একটি সমাজকে বড় শক্তির লেনদেনের বস্তুতে পরিণত করে তুলেছে। সবচেয়ে বড় বিষয় হলো এই ঘটনা বৈশ্বিক শান্তি একটি বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি করে। যদি শক্তিশালী রাষ্ট্রগুলোর নিরাপত্তার প্রয়োজনে জোট তৈরি করে, তাহলে আন্তর্জাতিক নিয়ম, আমেরিকাকে বাদ দিয়ে, তাহলে আন্তর্জাতিক নিয়মভিত্তিক ব্যবস্থা দুর্বল হয়ে পড়বে। ডেনমার্ক তার সার্বভৌমত্ব হুমকির মুখে, সেজন্য অন্যান্য ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর থেকে সামরিক সহযোগিতা নিয়ে ওখানে ইতিমধ্যেই সৈন্য মোতায়েন বৃদ্ধি করেছে
এবং তার নিরাপত্তা ও আর্কটিক অঞ্চলে সম্মিলিত প্রতিরক্ষার জোরদারে ব্যস্ত হয়েছে। সব কিছু মিলিয়ে ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের বিষয়টি আঞ্চলিক এবং বৈশ্বিক পরিস্থিতিতে একটি নেতিবাচক প্রভাব ফেলবে। ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের কাছ থেকে আরও একটি বিস্তৃত মার্কিন সামরিক ও কৌশলগত সুবিধা আদায়ের জন্য হয়তো এই কৌশলটি ট্রাম্প করছে, যদি শেষ পর্যন্ত স্বচ্ছ সম্মতিভিত্তিক ও ন্যাটো সমন্বিত আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার বাড়ে, তবে আঞ্চলিক স্থিতিশীলতা শক্তি হতে পারে। কিন্তু যদি সার্বভৌমত্বকে দর কষাকষির বিষয় বানানো হয় বা শক্তির হুমকি আবার সামনে আসে, তাহলে আর্কটিক অঞ্চল এবং বৈশ্বিক ব্যবস্থা আরও অস্থির ও সংঘাতপ্রবণ হয়ে উঠবে এবং ন্যাটো ভেঙে পড়বে। ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো হয়তো যুক্তরাষ্ট্রের সাথে যে পূর্বের চুক্তিগুলো আছে তা থেকে সরে পড়বে এবং এতে যুক্তরাষ্ট্র ক্রমান্বয়ে ইউরোপিয়ান ইউনিয়নে তার মিত্র হারাতে শুরু করবে। কাজেই বিষয়টি নিয়ে আরও যুক্তরাষ্ট্রের চিন্তা ভাবনা করার দরকার আছে, যা অন্য কোনোভাবে তাদের প্রভাব গ্রিনল্যান্ডে বজায় রাখার বের করা যায় কিনা।